এক রাতের জন্য কত চাই? ৩০,০০০ দিতে হবে। বেশি ডিমান্ড করছেন বলে মনে হচ্ছে না? এর আগে কোনো পুরুষ আমায় দেখেওনি ভালো করে, আর আপনি বলছেন কিনা বেশি হয়ে গেছে? আমার টাকাটার অনেক প্রয়োজন বিধায় আমার সবথেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে। আচ্ছা, যত চান ততই দেব। কিন্তু ১ম বার সহ্য করতে পারবেন তো? জানি না, টাকাটার আমার অনেক প্রয়োজন, তাই আমার সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে? গাড়ি পাঠাতে হবে না, মানুষ খারাপ ভাববে। রাতের বেলায় গাড়ি করে কোথায় যাচ্ছি এই নিয়ে সমালোচনা করবে। এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায়। ঠিক ৯টায় খন্দকার বাংলোতে এসে আমাকে একটা কল দিন, তাহলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা বাই। এতক্ষণে কিছুই বুঝতে পারেননি মনে হয়। এখন সব বলি আপনাদের তাহলে। ছেলেটির নাম নীরব, ওরফে রাহিয়ান রিফাত নীরব। শহরে এক ধনী পরিবারের ছেলে। রাজনীতি নেশা আছে তার ভেতরে ছোট থেকেই। মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসে। তাই আজও সে কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোনো এক মেয়ের সাথে চুক্তি করলো। মেয়েটার নাম জানা হয়ে ওঠেনি এখনও নীরবের। এর তো কাঁচা মাংসের প্রয়োজন, নামের তো না। এইসব একপাশে রেখে দিলে নীরব নিতান্তই একজন ভালো ছেলে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। মোবাইল রেখে হাতে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় পায়চারি করছি। আজ কেন জানি মনটায় খুব শুভ্রতায় ভরে উঠেছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে ভরে আছে। সেই গন্ধে ঘরে যেন থাকাই যাচ্ছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে আকাশ জুড়ে। খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে। হঠাৎ দমকা হাওয়া বইছে, মনে হচ্ছে আকাশটার কি ভেবে যেন মন খারাপ হয়ে গেছে। খুব কষ্টে কাতর হয়ে হয়তো চোখ ভিজে উঠেছে। ভাবতে ভাবতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বারান্দা থেকে ঘরে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি প্রায় ৮টা বেজে ৩০ মিনিট ছুঁই ছুঁই। বৃষ্টি যেন ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটার কথা মনে পড়ে গেল, তার তো আসার আর মাত্র ৩০ মিনিট বাকি। একটা কল দিয়ে দেখি। ভাবতে ভাবতে কল লিস্টের প্রথম নাম্বারটা ডায়াল করলাম। ২বার বাজার পরে রিসিভ হলো। ওপাশ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে, ধন্যবাদ। নীরব, কেন? ওপাশ থেকে, আপনি সালামের উত্তর দেবেন ভাবিনি তাই। নীরব, ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম। ওপাশ থেকে, বাসা থেকে বের হলাম মাত্র। নীরব, আচ্ছা তো অপেক্ষায় আছি। আইসা কল দিয়েন একটা। বাই। ওপাশ থেকে, আল্লাহ হাফেজ। কল কেটে অপেক্ষা করছি। অপেক্ষা করতে একদম বিরক্ত লাগে, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না। মেয়েটা টাকার জন্য আমার কাছে তার সব থেকে বড় দামি জিনিসটা বিক্রি করছে। আজ আমার কাছে টাকা আছে বলেই একটা মেয়ের খারাপ সময়টা টাকায় ক্রয় করাটা কি ঠিক হবে? আর মেয়েটার কণ্ঠটা এত মায়াবী কেন বারবার কানে বাজছে? এইসব ভাবতে ভাবতে খেয়াল করিনি বৃষ্টি যেন ঝড়ের আকার ধারণ করেছে। দেয়াল ঘড়িটার দিকে চোখ যেতেই দেখি ৯টা বেজে ২০ মিনিট পেরিয়েছে। পরেক্ষণেই মেয়েটার কথা মাথায় আসলো। এত রাতে, তাও বাহিরে যেন ঝড় বইছে। কিছু হয়ে যায়নি তো? সাথে সাথে কল দিলাম। আপনি যে নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ বলে কলটি কেটে গেল। আমি আর কিছু না ভেবে বের হলাম গাড়ি নিয়ে। এই ঝড়ের রাতে মেয়েটিকে একা আসতে দেওয়া উচিত হয়নি বলে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলাম। কিছু দূর যেতেই দেখি একটা মেয়েকে কতগুলো ছেলে ধাওয়া করছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে আমার গাড়ির সামনে এসে পড়েছে। আমি একটা ছাতা বের করে গাড়ি থেকে নামলাম। মেয়েটা আমার পিছনে এসে আমাকে বলল, বাঁচান প্লিজ। তোতলাতে তোতলাতে বলল, বাহ কি সুন্দর, এত সুন্দর দুটি চোখ। এর বিপরীতে আমি যেন আর কোনো কিছুই শুনছিলাম না। ওদের থেকে বাঁচান প্লিজ। মেয়েটা আমার হাতে ধাক্কা দিয়ে মায়ায় জড়ানো কণ্ঠে বলল, আমাদের মাঝে না ঢুকে চলে যায় এখান থেকে। দেখ আমরা কতগুলো। বলে এগিয়ে আসছিল ছেলেগুলো। ছাতাটা একটু ধরেন তো। এবার আয়, তোদের জন্য কম করে হলেও এটা বরাদ্দ, নাইলে পালা। গাড়ি থেকে একটা পিস্তল বের করে ওদের দিকে তাক করলাম। ছেলেগুলো ভয়ে পালিয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। নীরব, এত রাতে বাইরে কি করছেন? একটা কাজ আছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই নিন আপনার ছাতাটা, আমার একটু তাড়া আছে, যেতে হবে। কী কাজ? ছাতা নিতে নিতে আমি বললাম। কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। কোনো চুক্তি আছে কি কারো সাথে? আপনি কি করে জানলেন চুক্তির কথা? পিছু ফিরে অবাক হয়ে বলল নীরব, আমি ভুল না করলে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল ৩০,০০০-এ। কিন্তু আপনি এখানে কেন? আর সরি, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। নীরব, আপনার দেরি দেখে কল দিয়েছিলাম। কল ঢোকেনি তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবে। বিকেল থেকে বাসায় কারেন্ট নাই, আর মোবাইলেও চার্জ নাই, তাই বন্ধ হয়ে গেছে। নীরব, আচ্ছা এখন গাড়িতে ওঠা যাক, ভিজে যাবেন তো। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নিল। আচ্ছা, আপনাকে দেখে তো ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে।
আপনি কিছু মনে না করলে জানতে পারি কেন টাকার কাছে বিক্রি হচ্ছেন? আমার টাকাটার অনেক প্রয়োজন। আমার মা খুব অসুস্থ। অনেক টাকার ঔষধ লাগে। আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে নিয়ে যেতে পারতাম। চাকরিটা হারিয়েছি, দিন 10 হতে যাচ্ছে। বাসার খাবার জোগানোর টাকাও নেই। ওষুধ কিভাবে কিনবো? বলেই কান্না করে দিল মেয়েটা। আপনার পরিবারে আর কেউ নেই? মা আর ছোট একটা বোন আছে। এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার। চোখের পানি মুছতে মুছতে বলল। আর কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গাড়ি চালাচ্ছি। আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছি। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আজ। এমন কোনো দিন হয়নি, আজ কেন এমন হচ্ছে? মেয়েটার পরনে একটা কালো বোরকা, মাথায় হিজাব পরিধান করা। শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটো যেন শুধু আমাকেই নয়, আমার ভেতরটাকেও গ্রাস করে ফেলছে। এইসব ভেবে ভেবে খন্দকার বাংলোর সামনে এসে গাড়ি হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। নীরব, এবার নামুন গাড়ি থেকে, এসে পড়েছি। এত বড় বাড়ি, আমার ভয় করছে। এমন বাড়ি আমি ভূতুরে মুভিতে দেখেছি। ভয় কেন পাচ্ছেন? আমি তো আছি সাথে। চলুন আমার সাথে। আচ্ছা। ভয়ে ভয়ে নীরবের পিছু পিছু গেলাম। জীবনে যেই নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম, সেই দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে তিনি বলে উঠলেন, নীরব, এখানে বসেন, আর এটা হলো বাথরুম, চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। বৃষ্টিতে প্রায় ভিজে গেছে শরীরের সব কাপড়। যাই গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। ভাবতে ভাবতে উঠে হাঁটতে লাগলো মেয়েটি। এই দরজা খুলুন। কেন? কি হয়েছে? তোতলাতে তোতলাতে ভয়ে ভয়ে বলল। আরে তাওয়ালটা নেওয়ার জন্য বললাম। না লাগবে না, যদি কিছু করে দরজা খুললে। সে মনে মনে বলল, আচ্ছা ঠিক আছে, বলে তাওয়ালটা বিছানায় রেখে চলে আসলাম। কিছুক্ষণ পর বের হওয়ার শব্দ পেলাম দরজা খোলার। এই নিন, এইগুলো খেয়ে নিন। না, আমি খাবো না এইসব। আমার খিদে নেই। ভয় পাওয়ার কিছুই নেই। আমি ঘুমের ওষুধ দিয়ে আনিনি, আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি। এখানে ঘুমের ওষুধ খাওয়ানোর কি আছে? খাবারগুলো সামনে রেখে বললাম। আমি একবার তাকিয়ে দেখে নিলাম এখানে সবই ফাস্টফুড খাবার। আর ভাবতে লাগলাম হয়তো বাহির থেকে আনিয়েছেন। আর তিনি তো ঠিকই বলেছে, আমি তো তার সাথে চুক্তিবদ্ধ। তিনি চাইলে আমাকে এখন যা ইচ্ছে তাই করতে পারে। এইসব ভেবেই দেহ শিউরে উঠল। এই যে তাড়াতাড়ি খেয়ে নিন, আমার সময় নষ্ট হচ্ছে। আর সারা রাতের জন্য আপনাকে এইগুলো খাওয়া উচিত। খালি পেটে কষ্ট হবে। একটা চিকেন ফ্রাই নিলাম। না খেয়ে কষ্ট পেতে হবে? জীবনে কেউ ছুঁয়েও দেখেনি। আর আপনাকে দেহ বিলিয়ে আমার কি কম কষ্ট হবে? আমার হয়তো মরে যেতে ইচ্ছে করছে, মনে মনে বলল। এখনও মেয়েটা মুখ থেকে কাপড়টা সরাচ্ছে না কেন? কখন থেকে হাতে ফ্রাই নিয়ে দাঁড়িয়ে আছে? আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি, মনে মনে বললাম। এই যে, এইবার কি মুখে দিবেন, নাকি এভাবেই রাত শেষ করে দিবেন? আমি কারো সামনে কিছু খেতে পারি না। কিছু মনে না করলে আপনি একটু বারান্দায় যাবেন। আমি খাওয়া শেষ করে সাথে সাথেই আপনাকে ডাক দেব। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। উঠে চলে আসলাম। ধুর, কিছুই হলো না। কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো? ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। হয়েছে, আসতে পারেন। খাওয়া শেষ করে বলল। সিগারেট হাতে নিয়ে ঘরে ঢুকলাম। এই যে আপনি ধূমপান করেন? চেঁচিয়ে বলল। হ্যাঁ তো? নীরব। ধূমপান ভালো না, আমি সহ্য করতে পারি না। আচ্ছা, আপনার নাম জানা হয়ে ওঠেনি এখনো। সিগারেট হাত থেকে ফেলে দিয়ে বললাম। আমার নাম মাহফুজা আক্তার। নীরব। ও আচ্ছা মাহফুজা, আপনাকে আমি একটা নামে ডাকতে পারি কি? কি নাম শুনি আগে। নীরব। আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি? নাবিলা তো আমার নাম, আম্মু রেখেছিলেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন রেডি হন। অনেক কথা বলেই সময় শেষ করে ফেলেছি। দেখুন, এমনি 11টা বেজে গেছে। নাবিলা, কি করতে হবে? কিভাবে রেডি হতে হয় আমি তো জানি না। দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি বলেই ওর মুখ থেকে পর্দাটা উঠিয়ে দিলাম একটানে। পুরো ঘর জুড়ে নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছি। মেয়েটার চোখ দুটো ফ্লোরে এমনভাবে আটকে রেখেছে, দেখে যেন আমার হিংসে হচ্ছে আরও। এত সুন্দর মায়া ভরা মুখ, তার চোখ দুটি আমার চোখে রাখলে কি হয়? নীরব। আমার চোখের দিকে তাকান। নাবিলা। আমি সরাসরি কোনো পুরুষের চোখের দিকে তাকাই না। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল। নীরব। আমি আপনাকে তাকাতে বলছি, তাকাবেন মানে তাকাবেন। নাবিলা। জি। কিছুটা ভয় পেয়ে তাকালো। নীরব। নীরব। এখন হাত বাড়ান। নাবিলা। কেন কেন? ভর্দতা গলায় তোতলাতে তোতলাতে বলল। নীরব। দিতে বলছি, দেন। বেশি কথা আমার পছন্দ না। নাবিলা। হ্যাঁ, দিচ্ছি হাত বাড়িয়ে। নীরব। এটা আপনার জন্য। হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললাম। নাবিলা। কি এটা? নীরব।
মুচকি হেসে বলল, খুলেই দেখুন। নাবিলা খুলে দেখে বলল, কাজ শেষ করার আগেই টাকা? নীরব, কাজ শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রেডি হন বলেই চলে আসতে লাগলাম বারান্দাতে। নাবিলা, কাজ তো শুরুই হয়নি, শেষ হলো কিভাবে? নীরব, চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। বারান্দা থেকে বললাম। বারান্দায় একটা সাদা গোলাপ ফুটেছে। গোলাপটার সৌন্দর্য আর গন্ধ আমার মনে ধরছে না। মনে হচ্ছে এই গোলাপের সৌন্দর্য নাবিলার কাছে হার মানবে। রাতের আকাশ আমার ভীষণ প্রিয়। একা চাঁদ আর একা আমি, দুজন মিলে করেছি কত পাগলামি। আমার মন ভালো থাকুক আর খারাপ থাকুক, চাঁদটা এই ছিল যে আমার নিত্য রাতের সঙ্গী। আজকে মেঘলা আকাশ হওয়াতে চাঁদটা ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু বারান্দা থেকে পিছনে ফিরলেই মনে হচ্ছে আকাশের চাঁদ আজকে আমার ঘরেই বসে আছে। আমার সব ভাবনায় ছেদ ঘটিয়ে একটা সুন্দর মধুর স্বর ভেসে আসলো। নাবিলা, এই যে শুনছেন? আমাকে উদ্দেশ্য করে বলল। নীরব, হ্যাঁ, রেডি হয়েছেন? নাবিলা, কি রেডি হব? নীরব, সব কিছু পরে নিন। নাবিলা, সব তো পরাই আছে, কিছু তো খোলা হয়নি, শুধু মুখের কাপড়টাই তো তোলা হয়েছে, সেটা তো তখনই ঠিক করে নিয়েছি। নীরব, ও সরি, সব যেন গুলিয়ে ফেলেছি। নাবিলা, জি। নীরব, আচ্ছা চলুন। নাবিলা, কোথায় যাচ্ছেন? নীরব, আপনার আম্মার ওষুধ কেনা লাগবে তো নাকি? নাবিলা, কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না। নীরব, আপনি চুপ করে আসুন তো, বেশি কথা না বলে গাড়িতে ওঠেন। নাবিলা, আচ্ছা, মুখ বেঁকিয়ে বলল। নীরব, এই যে গাড়িতে উঠবেন নাকি? নাবিলা, দরজা খুলতে পারি না তো। নীরব, দরজা খুলে দিয়ে, এই নিন, এবার তো ওঠেন প্লিজ, কথা না বাড়িয়ে। নাবিলা, হ্যাঁ, উঠতেছি। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। দারোয়ান গেট খুলে দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, বাহিরে তাকিয়ে সব কিছু দেখছে। কি মায়াবী চোখ, যেন তার চোখের দিকে তাকিয়ে আস্ত একটা জীবন পার করে দেওয়া যাবে। নীরব, নাবিলা, আপনি কি সব ওষুধের নাম জানেন? নাবিলা, সবগুলোর নাম তো জানি না, কয়েকটার নাম জানি। আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো, তাই সব থেকে বেশি দরকারিগুলোই কিনতাম, আর ওইগুলোর নাম মনে আছে। নীরব, আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না? নাবিলা, মা তো ওষুধের সাথে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। ওষুধ নাই বাসায়, শুধু ঘুমের ওষুধ ছিল, ওইটা খাওয়ানোর পরে বাসা থেকে বের হয়েছিলাম। আর ছোট বোন তার আগেই ঘুমিয়ে পড়েছে। নীরব, আচ্ছা ঠিক আছে বলে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর জেলার সব থেকে বড় হসপিটালের সামনে এসে গাড়ি থামালাম। নীরব গাড়ির দরজা খুলে দিয়ে বলল, এই যে আসুন আমার সাথে। নাবিলা, হ্যাঁ, এখানে কেন আসলেন? রোগীকে? নীরব, আরে পাগল, আসেন তো। কথা না বলে হেঁটে চলে যেতে যেতে বললাম। নাবিলা পিছনে হাঁটতে হাঁটতে বলল। একটা ওষুধের দোকানে গিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বললাম, নীরব, ওষুধের নামগুলো বলেন। সে ওষুধের নামগুলো বলছে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখছি শুধু। নীরব, আপনার আরও কিছু বাকি আছে কি নেওয়া? নাবিলা, না, আমার প্রায় শেষ। নীরব, আপনার নেওয়া শেষ হলে আমার কিছু নেওয়ার আছে। নাবিলা, জি, কি নেবেন নেন, আমার শেষ। নীরব, আমাকে কিছু মাইগ্রেনের জন্য ওষুধ দিয়েন তো। সেলসম্যান, ভাই সবগুলো দিয়েছি। নীরব, মাইগ্রেনের ওষুধগুলো আলাদা করে দিও ভাইয়া, আর প্রাইসটা বলো। সেলসম্যান, আচ্ছা ভাই, মোট বিল 2570 টাকা। আপনার ওষুধগুলো আলাদা করে গুনবো? নীরব, টোটালি ঠিক আছে, আলাদা হিসাব করা লাগবে না। নাবিলা, এই নিন টাকা। খাম থেকে 3টি 1000 টাকার নোট সেলসম্যানের উদ্দেশ্য করে বাড়িয়ে দিতে লাগলো। নীরব, এই না, ওনার কাছ থেকে টাকা নেবেন না, আমি পে করতেছি। অনলাইন পে করার ওয়ে নাই? সেলসম্যান, এই যে এইদিকে স্ক্যানার আছে, হাত দিয়ে দেখিয়ে দিল। আমি স্ক্যান করে টাকা পাঠিয়ে দিলাম। নীরব, দেখুন পে হয়েছে। সেলসম্যান, জি, টাকা এসেছে। নীরব, ধন্যবাদ। এই যে নাবিলা, চলুন। নাবিলা, হ্যাঁ, আমার কাছে তো টাকা আছে, এখন আমি বিল দিতে পারতাম। নীরব, চুপ, এই নিয়ে আর কথা না। চুপ করে গাড়িতে উঠে বসুন, আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দিবেন। আমি গাড়ি চালাচ্ছি। নাবিলা ওর বাড়ির রাস্তা দেখিয়ে দিল। প্রায় 30 মিনিট পর নাবিলার কথা মতো ব্রেক কষালাম তাদের বাসার সামনে। গুটগুটে অন্ধকার। নাবিলাকে গাড়ি থেকে নামালাম। নাবিলা গাড়ি থেকে নেমে বলল, ঘরে চলুন। এতটা পথ এসেছেন, ঘরে তো আসাই যায়। নীরব, আজ না, অন্য কোনো দিন আসবো। এমনি অনেক রাত, এমন সময় বাসার মানুষ খারাপ ভাববে। নাবিলা অভিমানী ভাবে বলল, গরিবের ঘর বলে আসতে চাইছেন না। নীরব, এই না, এমন ভাববে না নাবিলা। আচ্ছা ঠিক আছে চলুন, এক প্রকার বাধ্য হয়ে। নাবিলা, আচ্ছা আপনি দাঁড়ান, আমি ভেতর থেকে ডাক দিলে আসবেন। আমি গিয়ে আগে মাকে তুলি ঘুম থেকে, বলেই চলে গেল ঘরের ভিতরে নাবিলা।
বাহিরে এই অন্ধকারে যেন কিছুই দেখা যাচ্ছে না। তার উপরে মশার কামড় খেয়ে মনে হচ্ছে সব রক্ত এখানেই দিয়ে যেতে হবে। এরা এখানে থাকে কিভাবে? এইসব ভাবতে ভাবতে ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো। আমি এখানে দাঁড়িয়ে আর এক মুহূর্ত সময় অপেক্ষা করলাম না, ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঘরে ঢুকেই দেখলাম একটি পিচ্চি মেয়ের কান্না করছে। নাবিলা পাশে বসে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। আমি এগিয়ে গেলাম। নীরব, খুব খারাপ অবস্থা হলে চলুন হসপিটালে নিয়ে যাই। নাবিলা, আজকে ওষুধ খাইনি হয়তো তাই একটু বেশি খারাপ লাগছে। নীরব, তারপরও আমার মনে হয় আপনার আম্মাকে একবার ডাক্তার দেখানো দরকার। এর মাঝে পিচ্চি মেয়েটি বলে উঠল, আপু আপু, আম্মু খুব পানি চাচ্ছিল, আমি পানি এনে দিয়েছি, পরে তোমাকে ডাকছিল, তারপর আর কথা না বলে ঘুমিয়ে গেছে। আপু আম্মু কি আর ঘুম থেকে উঠবে না? বলে কান্না করে দিল। নাবিলা, এমন বলে না, আম্মা একটু পরেই উঠবে, কান্না করিস না। পিচ্চিটাকে জড়িয়ে ধরে বলল। নীরব, আমার মনে হয় আপনার আম্মাকে হসপিটালে নেওয়া দরকার। আপনার আম্মুকে ধরে তুলুন আমার সাথে। ওনার হাত ধরে বললাম। নাবিলা, একটু আমার কথা শুনুন, হসপিটালে নেওয়ার পর অনেক টাকা লাগবে। এত টাকা তো নেই। যে কয় টাকা আছে সেগুলো পরীক্ষা করে আর ওষুধ কিনলেই শেষ হয়ে যাবে। নীরব, আমি যা বলছি তাই করেন, আপনি ধরেন আমার সাথে। এই বুড়ি, তুমি আমাদের সাথে আসো। দুজনে নাবিলার আম্মুকে ধরাধরি করে গাড়িতে তুললাম। নাবিলা ঘরে তালা মারতে গেল। নীরব, এই বুড়ি এখানে এসে বসো। আর নাম কি তোমার? আমার পাশের সিটের দরজা খুলে দিয়ে পিচ্চিটাকে বললাম। মেয়েটা এখনো চুপ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকায় একবার, একবার নাবিলার দিকে। পিচ্চি, আপু এটা কে গো? নাবিলা, তোমার ভাইয়া লাগে। তোমাকে নাম জিজ্ঞেস করেছে, বলো উনাকে। আর ওইখানে বসো, আমার কাছে বসিয়ে দিল। নীরব, নাবিলা, আপনি আন্টির পাশে বসেন, মাথাটা কাঁধে রাখেন। তোমার নাম কি গো বুড়ি, বললে না? পিচ্চি, আমার নাম মাইশা। আপনার নাম কি? নীরব, আমার নাম রাহিয়ান রিফাত নীরব। তুমি রিফাত ভাইয়া বলে ডেকো। আমি গাড়ি চালাচ্ছিলাম। মাইশা, রিফাত ভাইয়া এটা কি? গাড়ি ট্যাবের স্ক্রিন দেখিয়ে বলল। নীরব, এটা ট্যাব, এটাতে গান বাজে, গান দেখা যায়, আরও অনেক কিছু। নাবিলা, মাইশা এইসব ধরে না, চুপ করে বসে থাকো, ধমক দিয়ে বলল মাইশাকে। নীরব, কি হচ্ছে? আপনি ওকে বকছেন কেন? সে এখনো ছোট। গাড়ি ব্রেক করে বললাম, এইবার নাম, এসে পড়েছি হসপিটালে। নেমেই একটা ট্রলি এনে আন্টিকে হসপিটালের ভিতরে ঢুকালাম। ডক্টরের সাথে কথা বলে বুঝলাম আন্টিকে আগে ভর্তি করতে হবে, তাই রিসিপশনে নাবিলাকে ডেকে নিয়ে ভর্তি করিয়ে আসলাম। এখন আবার আন্টির পাশে যেতেই, ডক্টর ভর্তি করেছেন? নীরব, হ্যাঁ, এই নিন রিসেপশনের ভর্তির পেপার। ডক্টর, আমি ওনাকে দেখেছি, দুটি পরীক্ষা করা লাগবে, একটু পর নার্সকে পাঠিয়ে দেব, আপনারা ওনার পাশে কেবিনে থাকুন। নাবিলা ওর মায়ের পাশে বসে আছে। আমি মায়েশাকে নিয়ে বের হয়ে বাহির থেকে কিছু শুকনা খাবার আর পানির বোতল নিয়ে কেবিনে ঢুকলাম। দেখলাম কেবিনে নার্স আন্টির রক্ত নিয়ে বের হয়ে গেল। নীরব, নাবিলা, এইখানে খাবার আছে, কিছু খেয়ে নিন, অনেক দৌড়াদৌড়ি করেছেন আজকে। নাবিলা, পরে খাবো। মাইশা, কিছু খেয়ে নাও। মাইশা, আমিও তোমার সাথেই খাবো আপু। নীরব, ও আচ্ছা, বুঝে গেছি, আপনি মাইশাকে নিয়ে খেয়ে নিন, আমি বাইরে যাচ্ছি, ডক্টরের সাথে কথা বলে আসি। এসেই নক করব দরজায়। আমি বের হয়ে গেলাম, ডক্টরের কেবিনে আসলাম। ডক্টর কেবিনে নাই, পিছু থেকে বলে উঠল কেউ, কিছু দরকার? ঘুরে দেখলাম ডক্টর। নীরব, কি হয়েছে ওনার? পরীক্ষা শেষ হয়নি? ডক্টর, আসলে ওনার অনেকগুলো রোগ ধরা পড়েছে, শরীরে ব্লাড কম, ব্লাড প্রেশার বেশি, তাই শরীর দুর্বল হয়ে যায় একটু পর পর। আর ওনার ব্লাডের ইনফেকশন ধরা পড়েছে। নীরব, এখন সমাধানটা কি বলেন? ডক্টর, আপাতত ব্লাডের ব্যবস্থা করেন, আমরা ওনাকে স্যালাইন দিচ্ছি। আর আমার মনে হয় না ওনাকে অপারেশন করে কোনো লাভ হবে। ব্লাডের ইনফেকশন, এটা আস্তে আস্তে শরীরের রক্ত নষ্ট করে ফেলবে। তারপরও হয়তো অপারেশন করলে কিছুদিন বেশি বাঁচতে পারে। নীরব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না। আর ব্লাড গ্রুপটা বলেন? ডক্টর, এই যে রিপোর্টের ফাইলটা এখানে আছে, আপনি দেখে ম্যানেজ করেন। আমি অপারেশনের ব্যবস্থা করছি। ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে এসে নক করলাম। নীরব, হয়েছে আপনাদের? নাবিলা, আসেন। আমি গিয়ে বসে পেপারগুলো থেকে দেখে নিলাম রক্তের গ্রুপ বি পজিটিভ। আরে, আমারও তো বি পজিটিভই। নাবিলা, কিসের পেপার এইগুলো? আমার হাত থেকে কেড়ে নিল। নীরব, আন্টির রক্তের প্রয়োজন, বি পজিটিভ। নাবিলা, আমার তো এ পজিটিভ। এখন রক্ত কই থেকে পাবো এত রাতে? নীরব, আমি আসি তো, চিন্তা করবেন না। বলেই চলে আসলাম ডক্টরের কাছে। ডক্টর, রক্ত ম্যানেজ হয়ে গেছে, আমার রক্ত বি পজিটিভ, রক্ত নেওয়ার ব্যবস্থা করুন।
ডক্টর, আচ্ছা আপনি কেবিনে যান, আমি আসতেছি। আমি কেবিনে এসে বসলাম। নাবিলা, রক্ত জোগাড় হয়নি? আমাকে উদ্দেশ্য করে বলল। নীরব, হয়েছে, একটু পর ডক্টর আসবে। নাবিলা, আচ্ছা আপনি আমাদের জন্য এত কিছু করছেন কেন? নিশ্চয়ই কোনো চিন্তা আছে আপনার মনে। নীরব, হ্যাঁ আছে। বললাম না চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। আমি চাঁদকে খুব ভালোবাসি, তাই চাই না আপনি আবারও কোথাও অর্থের জন্য দাগ লাগাতে যান। এরই মাঝে ডক্টর আর নার্সকে কেবিনে ঢুকতে দেখে। নাবিলা কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। ডক্টর, আপনি শুয়ে পড়ুন আর হাতটা শক্ত করুন, আমাকে উদ্দেশ্য করে বলল। নীরব, ঠিক আছে বলেই শুয়ে পড়লাম। রক্ত যাওয়া চলছে। নাবিলা আকস্মিক ঘটনায় যেন আকাশ থেকে পড়ল। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি এমন কিছু হতে পারে। অন্যদিকে নাবিলা ভাবছে, এই লোকটা আমাদের জন্য এত কিছু করছে কেন? কি চাই? খারাপ লোক হলে কি এমন কাজ করতো? নাকি আমি ওনাকে নিয়ে ভুল চিন্তা ভাবনা করছি? যে পুরুষ আমার সব কিছু পেয়েও আমার কিছুই করলো না, উল্টো আমার বিপদে এগিয়ে আসলো, আর আমি কি ভাবতেছি? সি সি, ভদ্রলোক না হলে এতক্ষণে আমার হয়তো অন্য ৮-১০টা বেশ্যা হয়ে যেতাম। এই সব ভাবনায় ছেদ ঘটিয়ে আমি বলে উঠলাম, নীরব, আপনি কোনো চিন্তা করবেন না নাবিলা। আমি সব কিছু ব্যবস্থা করে দিয়েছি। আন্টিকে একটু পর স্যালাইন এবং রক্ত দিবে। আপনারা ওনার সাথে থাকেন। নাবিলা, আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। নীরব, ছি ছি, আন্টির কোনো ছেলে নেই। ওনার ছেলে থাকলে হয়তো সে এটাই করতো। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আপনার কাছে তো নাম্বার আছে, কল দিয়েন। নাবিলা, কিন্তু আমার মোবাইলে যে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে সেই সন্ধ্যার পর থেকেই। নীরব, আচ্ছা এই কার্ডটা রাখুন, এখানে নাম্বার আছে, রিসিপশন থেকে কল দিয়েন। নাবিলা, আচ্ছা ঠিক আছে। নীরব, আমি এখন যাই। আর আন্টিকে স্যালাইন দেওয়া হলে আপনি একটু ঘুমিয়ে নিয়েন। নাবিলা, আপনি সাবধানে যায়েন। আল্লাহ হাফেজ। নীরব, বাই। হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম। মেয়েটার প্রতি মায়া যেন ক্রমশ বেড়েই চলেছে। ভাবতে ভাবতে বাংলোতে না গিয়ে বাসায় চলে আসলাম। রাত পেরিয়ে ভোর হতে চলল। মোবাইলে দেখলাম ৩টা বেজে ৫৮ মিনিট। বাসায় ঢুকতেই দেখি দরজা ভিতর থেকে লাগানো। আমি কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই দেখি আব্বাও দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে উপরে উঠতে যাব, তখনই আব্বা, কয়টা বাজে এখন? রাগী হয়ে বলল। মা, থাক না, এত রাতে এইসব বলে কি হবে? আব্বা, তুমি চুপ থাকো। তোমার জন্য কিছু বলতে না বলতে এখন সে কি করছে তা কি তুমি জানো? নীরব, আসলে বাবা আমি হসপিটালে গিয়েছিলাম, একটা ইমার্জেন্সি রুগী। আব্বা, থাক আর বলতে হবে না, আমাকে বাংলোর দারোয়ান সব বলে দিয়েছে। নীরব, সত্যি বাবা আমি হসপিটালে গিয়েছিলাম এতক্ষণ। এই দেখুন ব্লাড ডোনেট করা রিসিপ্ট। আব্বু, হ্যাঁ ঠিক আছে, ঘরে যাও। আর যেন এইসব না শুনি। আর দারোয়ানকে এইসব কিছু বলার চেষ্টা করবে না এই ব্যাপারে। বলে চলে গেল। সাথে সাথে মাও চলে গেল। আমিও চলে আসলাম ঘরে। সারা দিনের ক্লান্তি নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে বিভোর হয়ে গেলাম। ওইদিকে নাবিলা তার মাকে স্যালাইন দেওয়ার পর মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তার ঘন্টা দুয়েক পর সূর্যের আলো চোখে পড়তেই ঘুম থেকে ওঠে। একবার ওর মার মলিন মুখটার দিকে তাকিয়ে বাইরে চলে আসলো। এসে কিছু খাবার কিনে আবার চলে গেল কেবিনে। মাইশাকে তুলে সকালে নাস্তা করলো। এর ভেতর রক্ত দেওয়া শেষ। নার্সকে ডেকে এনে সেটা খুলে একটা স্যালাইন দিয়ে গেল। এইদিকে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। নীরবের ঘুম ভাঙার নামই নেই। একটা কলের শব্দে আমার ঘুম ভাঙলো। হাতে নিয়ে দেখি অচেনা নাম্বারে। কিছু না ভেবে কল ধরলাম। নীরব, হ্যালো। অচেনা, কেমন আছো নীরব? নীরব, ভালো, আপনি কে? অচেনা, কণ্ঠ শুনে বুঝতে পারছো না? এক সময় তো নিয়মিত কথা হতো, এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীরব, তুমি? মৃদুলা, তুমি? এতদিন পর কি মনে করে কল দিলে? মৃদুলা, কেমন আছো নীরব? নীরব, ভালো আছি। মৃদুলা, আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? নীরব, দেখো, আজাইরা কথা বাদ দিয়ে কল রাখো। যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞেস করার কি আছে? মৃদুলা, আমাকে ক্ষমা করা যায় না? নীরব, ক্ষমা তো সেদিনই করে দিয়েছি, যেদিন মুক্ত আকাশে উড়ে দিয়েছিলাম। যাই হোক, বাদ দাও, আমার কাজ আছে, রাখলাম। আর কখনো কল না দিলে আমি খুশি হব। বাই। কল কেটে দিলাম। একজনের রিকোয়েস্টের নামটি ব্যবহার করলাম। মৃদুলা আমার প্রাক্তন, নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল। বছর খানেক হলো। এতদিন পর আবার আমার জীবনে আসতে চাচ্ছে। এমন মেয়ে আমার দরকার নেই, যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয়
কাজটা ঠিক করিনি। হঠাৎ রাতের কথা মনে হলো, নাবিলা মাইশা ওরা তো হসপিটালে, কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। তাই উঠে ফ্রেশ হয়ে বের হতে যাব, মা বলল খেয়ে বের হতে, না হলে বাবা আবার রাগারাগি করবে। তাই হালকা খেয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে সোজা চলে আসলাম হসপিটালে। রুমে ঢুকে দেখি মাইশা বসে আছে। আমাকে দেখে বলে উঠল, মাইশা, রিফাত ভাইয়া দেখো, আম্মা ঘুম থেকে উঠেছে, আমার সাথে গল্প করছে। আমি তোমার গল্প বলেছি। নীরব, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? আন্টি, ওয়ালাইকুম আসসালাম বাবা, একটু ভালোই আছি আগের থেকে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব জানি না। আমাদের খারাপ সময়ে তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছো। আস্তে আস্তে এইটুকু বলেই হাঁপিয়ে গেছেন। নীরব, এইসব কি বলছেন? আপনি আমার মার মতো। আপনার ছেলে থাকলে নিশ্চয় এটাই করতো। আন্টি, তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ। আল্লাহর কাছে তোমার জন্য লাখো লাখো শুক্রিয়া। নীরব, এখন আপনি রেস্ট নিন আন্টি। মাইশা, তোমার আপু কই? মাইশা, আপু তো বাইরে গেল একটু আগে, কি যেন আনতে। নীরব, ও আচ্ছা, তুমি কিছু খেয়েছো? আর তোমার আপু? মাইশা, আমি তো খেয়েছি সকালে, আপু খায়নি। নীরব, তুমি এখানে থাকো, আমি তোমার আপুকে নিয়ে আসতেছি। এই মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কিভাবে করে? ভেবেই ঘুরে বের হতে যাব, দেখলাম নাবিলা কেবিনে ঢুকতেছে। আমাকে দেখে অবাক হয়। নাবিলা, কেমন আছেন? নীরব, আপনাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। এখন বলুন, সকালে খাননি কেন? নাবিলা, আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন? সকালে ক্ষুধা লাগেনি, তাই খাইনি। নীরব, ও আচ্ছা, কই গিয়েছিলেন এখন? আপনাকে কল দিতে বলছিলাম না? নাবিলা, ওষুধ আনতে গেছিলাম। ভাবলাম আপনি এমনি ভোরে বাসায় গেলেন, আপনার ঘুম প্রয়োজন, তাই আর ডিস্টার্ব করিনি। নীরব, আচ্ছা, এখন চলুন আমার সাথে। নাবিলা, কোথায়? আর আম্মাকে ওষুধ খাওয়াতে হবে। নীরব, আচ্ছা, খাওয়ানোর পরে আসেন। নাবিলা, আচ্ছা দাঁড়ান। নাবিলা চলে গেল ওষুধ নিয়ে। আন্টিকে ওষুধ খাওয়ানোর পর মাইশাকে আন্টির পাশে রেখে চলে আসলো। নাবিলা, চলুন, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। মাইশা এত সব বুঝতো না। নীরব, চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি আসবো। আর নার্সকে বলে এসেছি দেখাশোনা করতে। নাবিলাকে নিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকলাম। মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, নিজের কথা যেন ভুলেই গেছে। জানি না, হয়তো মুখটাও মলিন হয়ে গেছে। তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারা যাচ্ছে। একটি টেবিলে দুজনে বসলাম। ওর জন্য খাবার অর্ডার করার পর সে বলেছে সে এখানে খেতে পারবে না। আমি আশ্বাস করতে চেষ্টা করলাম যে আমি তো তোমাকে দেখেছি, আমার কাছে নিজেকে আড়াল করার কি আছে। আর অনেক জড়াজড়িতে সে রাজি হয়, কিন্তু সেখানে আরও মানুষ আছে, তাই এখানে খাবে না। তাই উঠে একটা প্রাইভেট টেবিলে বসলাম। বসে লজ্জামাখা মুখ থেকে পর্দাটা সরিয়ে আমার দিকে একবার তাকিয়ে মুখ নিচে নামিয়ে আস্তে করে খেতে লাগলো। অন্য একজনের সামনে তার খেতে দ্বিধা হচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে। তার মুখ দেখেই বুঝতে পারছি। তাই নীরবতা ভেঙে বলতে শুরু করলাম, নীরব, আন্টি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ। আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করলে ঠিক হয়ে যেতে পারে। নাবিলা, অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো? এক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে মনমরা হয়ে আছে। নীরব, সে নিয়ে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আশা করি আজ রাতে অপারেশন হয়ে যাবে। নাবিলা, না, এমনি আপনি আমাদের জন্য অনেক করেছেন। আমি আর আপনার কাছে ছোট হতে চাই না, এক নিঃশ্বাসে বলল। নীরব, তাহলে 2 দিন পর আবারও কারো সাথে চুক্তি আবদ্ধ হবেন? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। নাবিলা এমন প্রশ্ন শুনে চোখ নিচে করে তাকিয়ে বসে আছে। ভাবেনি হয়তো এমন কিছু বলবো। আমি স্পষ্ট দেখছি নাবিলার চোখের কোণে পানি। ইচ্ছে করছে মুছে দিতে, কিন্তু সে অধিকার কি আছে আদৌ? হয়তো নেই। তাই আবার বলতে শুরু করলাম। নীরব, নাবিলা, আপনি চোখের পানি মুছুন, আমি আপনাকে ছোট করব না। আমি অপারেশনের টাকাগুলো এখন আপনাকে দিচ্ছি, আপনি পরে আমাকে ফেরত দিয়ে দিয়েন। নাবিলা, এত টাকা আমি কোথায় পাবো? একটা চাকরি করতাম, সেটাও তো আর নেই। নীরব, আমি আপনাকে একটা সাহায্যের হাত বাড়াবো, আপনি ধরবেন? কাল আপনার একটা সিভি আমাকে দিন, আর না হলে আপনার সব সার্টিফিকেটগুলো আমাকে দিন, আমি বানিয়ে নেব। নাবিলা, আচ্ছা, এখন চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। নীরব, আপনি খাবারটুকু শেষ করেন, আমি আসছি। চলে আসলাম। এসেই আরেকটা খাবারের প্যাকেট পার্সেল নিয়ে বিল প্লে করে নাবিলাকে নিয়ে হসপিটালে চলে আসলাম। কেবিনে ঢুকে দেখলাম মাইশা পানি খাচ্ছে। নীরব, মাইশা, এ নাও, এটা খাও। আর কিছু খেতে ইচ্ছে করলে তোমার ভাইয়াকে কিন্তু বলবা। নাবিলা, এটা তো আপনার জন্য এনেছেন, তাই না? ওকে কেন দিচ্ছেন?
নীরব, আমি কি বলেছি এটা আমার জন্য এনেছি? আর আমি খেয়েই এখানে এসেছি। আবার কেন এইসব খেতে যাব? নাবিলা, আমি তো ভাবছি আপনার জন্য। মাইশা, ভাইয়া এটা অনেক মজা, আগে আমি কখনো খাইনি। খেতে খেতে বলল, সামান্য ফ্রাইড রাইসের সাথে মটন পেয়ে এত খুশি? হয়তো রেস্তোরাঁর খাবার বলে বুঝতে পারছে না। এটা তেমন মহামারী কোনো খাবার না, হয়তো খেয়েছে আগে কিন্তু বুঝতে পারছে না। আবার হতে পারে খায়ওনি। এই শহরে মুরগির মাংস কিনতে এখন মধ্যবিত্তরাও হাঁপিয়ে যাচ্ছে, খাসির মাংস তো দূরের কথা। নীরব, আচ্ছা নাবিলা, আমি বিকেলে আসবো, রেডি থাইকেন। সব কাগজগুলো নিয়ে আসতে হবে আপনার বাসা থেকে। নাবিলা, আচ্ছা। নীরব, আমি নার্সকে বলে যাব আপনাদের খেয়াল রাখতে। বলে বের হয়ে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। হসপিটালে গিয়ে নাবিলাকে নিয়ে ওর বাসা থেকে কাগজপত্রগুলো নিয়ে আসলাম। আপনিও নামুন। হসপিটালে যাওয়ার সময় গাড়ি থামালাম। নাবিলা, দুজনে গিয়ে সিভি বানিয়ে আসলাম। আবার গাড়িতে উঠে নাবিলাকে নিয়ে হসপিটালে আসলাম। হসপিটালে ঢোকার পথে ডাক্তারের সাথে দেখা। তিনি জানালেন ৯টায় নাবিলার মাকে ওটিতে নেওয়া হবে। আমি আর নাবিলা একসাথে কেবিনে ঢুকলাম। দেখি আন্টি আর মাইশা গল্প করছে। আমাদের দেখে আন্টি, কিরে মা কই গেছিলি? নাবিলাকে উদ্দেশ্য করে বললেন। নাবিলা, মা একটু বাসায় গিয়ে চার্জার আনতে ভুলে গিয়েছিলাম। কিছু কাগজপত্র আর মোবাইলে চার্জও নাই মোবাইলে, তাই সেটাও আনতে গিয়েছিলাম। আন্টি, ও আচ্ছা। বাবা, তোমার নামটাই তো জানা হয়নি ভালো করে। আমাকে উদ্দেশ্য করে বললেন। নীরব, জি আন্টি, আমি রাহিয়ান রিফাত নীরব। আন্টি, সুন্দর নাম, তোমার মতোই। নীরব, আচ্ছা এখন রেস্ট নিন, ৯টায় আপনার অপারেশন। তাই এখন আর কথা না। আন্টি, অপারেশনের জন্য এত টাকা কোথায় থেকে পেলি রে মা? নাবিলা, মা উনি টাকাগুলো দিয়েছে, আমি নিতে চাইনি। তারপর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে বলেছে, তখন আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আন্টি, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি বাবা। আল্লাহ হয়তো আমাদের সাহায্যের জন্যই তোমাকে পাঠিয়েছে, আমাকে উদ্দেশ্য করে বললেন। নীরব, হয়েছে, এখন থামুন আর রেস্ট নিন। নাবিলা, হ্যাঁ রে মা, তুমি একটু ঘুমিয়ে নাও। আন্টি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো। মাইশাকে নিয়ে বাইরে এলাম। মেয়েটা সারাদিন হসপিটালের ভেতর থেকে সেও অসুস্থ হয়ে যাবে ভেবে মাইশাকে নিয়ে হসপিটালের বাইরে ঘোরাঘুরি করে কিছু মজা কিনে দিয়ে রাতের জন্য দুজনের খাবার নিলাম। হসপিটালে ফিরে দেখি আন্টিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। নাবিলা ওটির দরজা পর্যন্ত নিয়ে দিয়ে আসলো। এখন মাইশাকে জড়িয়ে ধরে কান্না করছে। মাইশাও কিছু না ভেবে হয়তো বোনের কান্না দেখে সেও কাঁদতে লাগলো। আমি এগিয়ে গিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বললাম, নীরব, এই যে আপনি যদি ভেঙে পড়েন, মাইশার কি হবে? নাবিলা আমার দিকে তাকিয়ে চোখ মুছতে লাগলো। নীরব, নিজেকে শক্ত করুন, সব ঠিক হয়ে যাবে। আমার কথায় নাবিলা হয়তো কিছুটা ভরসা পেল। প্রায় ১.৫ ঘন্টা পর আন্টিকে কেবিনে শিফট করলো। ডক্টর আমাকে ডাকলেন, আমি গেলাম। ডক্টর, মিস্টার নীরব, আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু চলবে? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।